রেলের টিকিটে ভ্যাট বসবে কিনা সে বিষয়টি এখনো ঝুলে আছে। যদিও এবারের বাজেট ভ্যাট যুক্ত করেই পাশ হয়েছে, তারপরেও মেট্রো কর্তৃপক্ষ এ নিয়ে দিন দরবার চালিয়ে যাচ্ছেন। কিন্তু কথা হলো, এই ভ্যাট যুক্ত হলে তা থেকে সরকার কতটা লাভবান হবে? আয় এবং ব্যয়ের উপর ভ্যাট এবং ট্যাক্স দিতেই হবে, এটি নিয়ম। তারপরও সেবা বলতে একটি শব্দ কিংবা একটি কার্যক্রম সরকার পরিচালনা করে থাকে, যা তার নাগরিকদের আস্থা বাড়ায়, রাষ্ট্র এবং সরকারকে জনপ্রিয় করে। আরও আগে যেসব দেশে মেট্রো রেল চলাচল শুরু করেছে সেই সব দেশের মেট্রো রেলের টিকিটে কি ভ্যাট যুক্ত করা হয়েছে? উদাহরণ হিসেবে আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারতের কলকাতা শহর, সেখানেও দীর্ঘদিন ধরে মেট্রো চলাচল করছে এবং জনপ্রিয় বাহনও বটে। কিন্তু সেখানে এখন পর্যন্ত মেট্রো রেলের টিকিটে ভ্যাট যুক্ত করা হয়নি। এমন অনেক দেশ আছে যেখানে মেট্রো রেলের চলাচল একদম ফ্রি। আবার অনেক দেশেই আছে মেট্রো রেলের যাত্রীরা চলাচল করবে এবং সেটি একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করবে। বছর শেষে যে টাকাটি ওই প্রতিষ্ঠান আয় করবে সেখান থেকে সেই দেশের সরকারকে ভ্যাট দিতে হবে। অর্থাৎ সাধারণ যাত্রী যারা আছেন তাদের উপর যেন কোনো চাপ না পড়ে, সেটির দিকে নজর রাখা হয়। বাংলাদেশের এই প্রথম বাহন মেট্রো রেলের টিকিটে ভ্যাট যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তবে কি এই ভ্যাটের টাকায় বড় একটি অঙ্ক কোষাগারে নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে? ধরে নেই প্রতিদিন এই মেট্রো রেলে ৩.৫ লাখ যাত্রী যাতায়াত করছে এবং সর্বোচ্চ টিকিট এখানে ১০০ টাকা, সর্বনিম্ন ২০ টাকা। আমরা গড় হিসেবে ৫০ টাকা ধরে নিই যে একজন যাত্রী প্রতিদিন ৫০ টাকায়, এই ৩.৫ লাখ মানুষ ৫০ টাকায় যাতায়াত করছে। এখন ৩.৫ লাখ মানুষ ৫০ টাকা যদি প্রতিদিন যাতায়াত করে, সেখানে দাঁড়ায় ১,৭৫,০০,০০০ টাকা। সেটিকে আমরা ২৬ দিন, অর্থাৎ মাস তো ৪ দিন বন্ধ থাকে, ২৬ দিনের সাথে যদি গুণ করি তাহলে ৪৫,৫০,০০,০০০ টাকার ১৫% হয় ৬ কোটির ওপরে। সেটিকে যদি আমরা আবার ১২ দিয়ে গুণ দিই, অর্থাৎ ১ বছরের হিসেবে গুণ দিই, তখন অঙ্কটি দাঁড়াবে ৮১ কোটির একটু ওপরে, ৮২ কোটি টাকার মতো। আমরা সেটিকে যদি ধরেও নিই যে ৯০ কোটি টাকা ১ বছরে সরকারের কোষাগারে এই মেট্রো রেলের ভ্যাট থেকে উঠে আসছে ৯০ কোটি টাকা। খুব বেশি কি? ৩.৫ লাখ মানুষ প্রতিদিন এইখান থেকে সেবা পাচ্ছে। ৩.৫ লাখ মানুষ এটিকে জনপ্রিয় বাহন মনে করছে। ৩.৫ লাখ মানুষ এটিকে বাহন হিসাবে নিয়ে নির্দিষ্ট সময়ে একটি গন্তব্যে পৌঁছচ্ছে। রাজধানীর যে যানজট, সেই যানজট থেকে তারা মুক্তি পেয়েছে। জনপ্রিয় এই বাহনটির টিকিটে ভ্যাট যুক্ত করায় অনেকেই মনে করছেন যে মূলত এই পথে বাসের মালিকরা যাত্রী পাচ্ছেন না, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এটি করা হচ্ছে। কেননা ভ্যাট যুক্ত করলে অনেক যাত্রী এর ট্রেনে চলাচল হয়তো করবে না, কিছুটা বিমুখ হবে, সেই সুবিধাটা পেতে পারে বাস মালিকরা। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ ভ্যাট যেন যুক্ত না হয় তার জন্য এখনো দিন দরবার করে যাচ্ছে। ভ্যাট তো ডিএমটিসিএল দিবে না, এটা জনগণের এইড থেকে আসবে। এখন তো সরকার বা এনবিআর এটা আরোপিত করেছে। আমরা এখন দেখছি যে আরোপ করতে গেলে কি ধরনের টেকনিক্যাল সমস্যা হচ্ছে আর অন্যান্য দেশে কি আছে, এই বিষয়টা আমি তুলে ধরেছি। এখন তো ওনারা শুনে এই বিষয়গুলো দেখার জন্য যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, সেই প্রশ্নগুলো তুলে ধরার জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দিয়ে এখানে কারিগরি মেম্বারও আছেন এবং যারা ম্যানেজমেন্ট দেখবেন সেরকম মেম্বারও আছেন। তাদেরকে দিয়ে একটা কমিটি করে দিয়েছে, ১ মাস সময় দিয়েছে। এই কমিটির রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো যে কি আছে। আচ্ছা, ধরেই নেওয়া যাক ভ্যাট যুক্ত হয়েছে, এখন এই ভ্যাটের টাকা কাটা হবে কিভাবে? আপনারা নিশ্চয়ই মেট্রো রেলের স্টেশনে গেলে ভেন্ডিং মেশিন বা যে মেশিনে টিকিট পাওয়া যায় সেটিকে দেখেছেন, অনেকটাই টাকা তোলার এটিএম মেশিনের মতো। এই মেশিনে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকার নোটের জন্য আলাদা আলাদা
স্লট আছে কিংবা আলাদা আলাদা জায়গা রাখা আছে। যখন একজন ব্যক্তি টাকা দেবে, তার নির্দিষ্ট গন্তব্যে যাবার জন্য টিকিটটি কাটবে, বাড়তি টাকাটি স্বয়ংক্রিয়ভাবে ওই স্লটিং মেশিনের মাধ্যমে কিংবা ওই চেম্বার থেকে বাড়তি টাকাটি বেরিয়ে আসবে এবং যাত্রী তার টিকিট এবং টাকা দুটিই পাবে। এখন যদি 100 টাকার টিকিটে 15% ভ্যাট যুক্ত হয়, তখন সেটি হবে 115 টাকা, কিংবা 20 টাকার টিকিট হবে 23 টাকা। তখন 2 টাকা, 1 টাকা, 5 টাকা সহ সকল আমাদের যে দেশি মুদ্রা আছে সেগুলোর জন্য আলাদা আলাদা চেম্বার কিংবা স্লট রাখতে হবে। এখন বিশ্বে এত বেশি স্লটে রাখার মতো এটিএম মেশিন নেই, যেমন তথ্যটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তার মানে ওই ধরনের মেশিন তৈরি করতে হবে নতুন করে। এক একটি মেশিন তৈরি করতে 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগে। এক একটি মেশিনের জন্য খরচ হবে 1 কোটি টাকার উপরে। অর্থাৎ এই রাজধানীতে যে 16টি স্টেশন এখন পর্যন্ত আছে, সেই 16টি স্টেশনের জন্য নতুন করে আরও প্রায় 100 কোটি টাকার উপরে খরচ করতে হবে, যেটি ওই যে 1 বছরে যে ভ্যাট আসতো তার চেয়েও কিন্তু বেশি। এই মানে প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবল না, সেই ক্ষেত্রে এটার জন্য অর্ডার দিতে হবে এবং অর্ডার দেওয়ার পরে এটা তৈরি হয়ে অনেক সময় সাপেক্ষ। আমরা এগুলি যে এখানে স্টেশনে বসিয়েছি, আপনারা জানেন যে আমরা 18 সাল থেকেই আমরা 17-18তে আমরা প্রকুরমেন্টে গিয়েছিলাম, তারপরে আমাদের একদম 22 সালের শেষের দিকে আসছে। তা আমরা সব স্টেশনে না, আমরা পরবর্তীতে গ্রাজুয়ালি বসাইছি। কাজে এটা একটা অনেক লম্বা সময় সাপেক্ষ ব্যাপার। অ্যাভেলেবিলিটি অফ নোটস, আমি যদি 3 টাকা বলি তাহলে তো আমার এখানে আর নোট নাই, 2 টাকার নোট আছে বাজারে, এটা অ্যাভেলেবল না। আমরা হয়তো বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করতে পারি যে প্রচুর 2 টাকার নোট বাজারে ছেড়ে দাও। মানুষের ওয়ালেটে 2 টাকার নোট এখন মানুষ রাখে না, 5 টাকার নোটও রাখে না। তাইলে আমি হিসাবটা মিলাবো কিভাবে? সেই জায়গাতে একটা বিকল্প চিন্তা বাইর করতে হবে। এখন সরকার যদি কোনো সেবামূলক কার্যক্রমকে ব্যবসার নজরে দেখতে চায়, তখন জনগণের খুব বেশি কিছু করার থাকে না, আর যারা পরিচালনার দায়িত্বে থাকেন তাদেরও খুব বেশি করার কিছুই থাকে না। তবে সেই দিকগুলো আরও একবার বিবেচনা করার আহ্বান কিংবা প্রয়োজনীয়তা আছে বলে মনে করা হয়। তেমনি আমরা এই বিষয়টিকে আরেকটু গুরুত্বের সঙ্গে যদি দেখি কিংবা অন্য দৃষ্টিতে যদি দেখি, প্রকল্পটি শুরু হবার সময় থেকেই বলা হচ্ছিল মেট্রো রেলের ফলে নিচের যাত্রীরা উপরে উঠে আসবে, যানজট কমবে, জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে, কালো ধোঁয়া কমবে, একই সঙ্গে সময় বাঁচবে, যেটি জিডিপিতে নতুন করে আরও একটি অঙ্ক যুক্ত করবে। এখন ভ্যাট যুক্ত করার জন্য যদি যাত্রীর সংখ্যাই কমে যায়, তাহলে এত 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 যে উচ্চাভিলাষী শব্দ বললে ভুল হবে না, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি তাহলে কি হবে? এখন এই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞরা নানা ধরনের মত দিচ্ছেন এবং বিকল্প ব্যবস্থার কথাও বলছেন। বড় বড় শহরে আসলে এটা বাণিজ্যিকভাবে দেখা হয় না, বরং আর্থসামাজিক উন্নয়নের যে কথাটা আমরা বলি, অর্থাৎ এখানে আপনার ইকোনমিক লস, পরিষেবার যে বিষয়টা, সেটার দিকে কিন্তু বেশি মনোযোগী দেওয়া হয়। বাণিজ্যিকভাবে যে লাভবান হব, এটা কিন্তু আসলে সরকার অনেক প্রকল্পে চিন্তাই করে না, বরং আর্থসামাজিক উন্নয়ন কিভাবে করা যায়। মেট্রোকে ঘিরে কিন্তু এই উন্নয়ন শুরু হয়েছে, যেটা আমি বলছি, আমাদের গণপরিবহনে কিন্তু রিফর্ম এবং ট্রান্সফর্ম শুরু হয়ে গেছে। তো সেখানে যদি আবার ভ্যাট যুক্ত করে বেস ফেয়ারের সাথে এখন মোট ভাড়া যদি বেড়ে যায়, যেটা আমি বললাম, কারণ আমাদের যাত্রীর একটা বড় অংশ কিন্তু নিচের সড়কের গণপরিবহন থেকে উঠে এসেছে, তারা কিন্তু ইতিমধ্যে প্রায় দ্বিগুণ ভাড়া দিচ্ছে। তো ভাড়ার চাপটা কিন্তু তাদের উপর আরও পড়বে। এবং কিছু যাত্রী আছে যারা সিএনজি থেকে আসছে, তারা হয়তো অ্যাফোর্ড করতে পারবে, তাদের ওই সামর্থ্য আছে। কিন্তু আমার কিন্তু মাস পিপল নিয়ে চিন্তা করতে হবে, এটা তো মাস পিপলের একটা গণপরিবহন। তো সেই জায়গায় আসলে কৌশলী হতে হবে। আমি মনে করি বেস ফেয়ারটা কমানো যেতে পারে, এরপর ভ্যাটটা আমরা যদি যুক্ত করি, মোট ভাড়া পরিবর্তন হবে না, যাত্রীর উপর চাপ পড়বে না, মেট্রো রেল কর্তৃপক্ষ কিছুটা চাপে পড়বে, আয় যেহেতু কমে যাবে, সেখানে যদি সরকার ভর্তুকি দিয়ে দেয়, তাহলে আয় ব্যয়ের যে ফারাকটা তৈরি হবে সেটা কিন্তু আসলে কমিয়ে আনা সম্ভব। এখন সরকার এখানে ভ্যাট যুক্ত করবে কিংবা করবে না সেটি দেখার বিষয়। তবে অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, সেই তুলনায় বাংলাদেশে মেট্রো রেলের ভাড়া আগে থেকেই বেশি ছিল। এখন নতুন করে ভ্যাট যুক্ত করার ফলে এখানে জীবনযাত্রার যে খরচের একটি অংশ বেড়ে যাবে আরেকটু।